আজকের গল্প কালো বাড়ি। চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই গল্প। গল্পটি শুরু হয় বাংলাদেশের একটি প্রত্যন্ত গ্রামে। গ্রামটির নাম পাথরডাঙ্গা। এই গ্রামটিকে ঘিরে এক অবিশ্বাস্য কাহিনী প্রচলিত। গ্রামে একটি পুরনো দালান আছে যাকে সবাই কালো বাড়ি নামে ডাকে। সেখানে একসময় জমিদার রুদ্রনারায়ণ বসবাস করতেন। জমিদার ছিলেন অত্যন্ত নিষ্ঠুর। তার লালসা আর শাস্তির ভয়ে অনেকেই মারা গিয়েছিল। জনশ্রুতি আছে জমিদারের অভিশপ্ত আত্মা এখনও সেই বাড়িতে বাস করে। গল্পের প্রধান চরিত্র সায়ন শহরে বড় হওয়া এক যুবক। সে ভৌতিক কাহিনীতে বিশ্বাস করে না এবং বাস্তবতা খুঁজতে ভালোবাসে। সায়নের বন্ধু আরিফ একজন সাংবাদিক। তাকে এই কালো বাড়ির রহস্য উন্মোচনের একটি চ্যালেঞ্জ দেয়। সায়ন এই চ্যালেঞ্জ গ্রহণ করে এবং কালো বাড়িতে এক রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। সায়ন ও আরিফ বিকেলের দিকে গ্রামে পৌঁছায়। গ্রামের লোকজন তাদের দেখে ভয়ে ফিসফিস করতে থাকে। বৃদ্ধ এক লোক তাদের সতর্ক করে কালো বাড়িতে রাত কাটানো মানে মৃত্যুকে ডেকে আনা, কিন্তু সায়ন পাত্তা দেয় না। বাড়ির কাছাকাছি আসতেই আশেপাশের পরিবেশ ভারী হয়ে যায়। পাখির ডাক বন্ধ হয়ে যায় এবং বাতাসে যেন অদ্ভুত গন্ধ ভেসে আসে। বাড়ির সামনে দাঁড়ানো বিশাল বটগাছের নিচে কালো কাপড় পরা একজন মহিলা দাঁড়িয়ে ছিল। সায়ন তাকে কিছু বলতে গেলে মহিলা উধাও হয়ে যায়। বাড়ির ভেতর ঢুকে সায়ন ও আরিফ দেখে দেওয়াল জুড়ে পুরনো ছবি আর রক্তের দাগ। মেঝেতে পা রাখতেই যেন কিসের শব্দ শোনা যায়। ঘর জুড়ে অদ্ভুত ঠান্ডা। হঠাৎ একটা দরজা নিজে থেকে বন্ধ হয়ে যায়। আরিফ মজা করে বলে, ভূত প্রেত তো কল্পনা, কিছুই হবে না। কিন্তু তার কথার মাঝে মাঝেই নিচ থেকে চাপা কান্নার শব্দ ভেসে আসে। পুরনো একটি চিঠি আর কয়েকটি নোট পায় সায়ন। এতে লেখা ছিল জমিদার রুদ্রনারায়ণের নিষ্ঠুরতার বিবরণ। জমিদার তার কর্মচারীদের উপর অকথ্য অত্যাচার করতেন। যারা তার বিরুদ্ধে কথা বলতো তাদের জীবন্ত কবর দেওয়া হতো বাড়ির মেঝের নিচে। একদিন এক নারী, যার নাম মাধবী, জমিদারের লালসার শিকার হন। মৃত্যুর আগে মাধবী জমিদারকে অভিশাপ দেন, তোমার আত্মা এই বাড়ির মধ্যে বন্দী থাকবে। এই বাড়িতে যে আসবে সে তোমার মতোই ভোগান্তির শিকার হবে। রাত বাড়তে থাকে। সায়ন আর আরিফ প্রথমে কিছু শব্দকে অবহেলা করে, কিন্তু ঠিক মধ্যরাতে দরজাগুলো একে একে বন্ধ হয়ে যায়, বাতি নিভে যায়। সায়ন দেখে দেওয়ালের ছবিগুলো থেকে রক্ত চুইয়ে পড়ছে। হঠাৎ এক কোণে আরিফ অজ্ঞান হয়ে পড়ে। সায়ন তাকে জাগানোর চেষ্টা করে, কিন্তু তার পেছনে কেউ একবার হাত রাখে। সে ঘুরে দাঁড়ায়। তার সামনে জমিদারের ছায়ামূর্তি। তার চোখগুলো লাল, মুখে বিকৃত হাসি। সে ফিসফিস করে বলে, তোমরা পালাতে পারবে না। বাড়ির ভেতর থেকে হঠাৎ মাধবীর আত্মার উপস্থিতি দেখা যায়। সে সায়নকে বলে, আমার মুক্তি চাই। জমিদারের অভিশাপ মুক্ত করতে হলে মেঝের নিচে লুকিয়ে থাকা কঙ্কাল খুঁজে বের করে নদীতে ভাসিয়ে দাও। সায়ন ভয়ে অস্থির হলেও আরিফকে নিয়ে মেঝে খুঁড়তে শুরু করে। নিচে থেকে জমিদারের মৃতদেহের কঙ্কাল আর কয়েকজনের হাড়গোড় বের হয়। জমিদারের আত্মা ক্রুদ্ধ হয়ে ওঠে। বাড়ি কেঁপে উঠে, দেয়াল ভাঙতে শুরু করে। সায়ন আর আরিফ কঙ্কাল নিয়ে বের হওয়ার চেষ্টা করে। বাড়ি থেকে বের হয়ে তারা নদীর দিকে দৌড়ায়। পেছনে জমিদারের ভয়ানক চিৎকার শোনা যায়। কঙ্কাল নদীতে ফেলে দিতেই পরিবেশ শান্ত হয়ে যায়। বাড়ির চারপাশ থেকে ভারী অন্ধকার সরে যায়। মাধবীর আত্মা ধীরে ধীরে স্নান হয়ে যায়, কিন্তু যাওয়ার আগে সে বলে, ধন্যবাদ, কিন্তু এই বাড়ি আর কখনো ব্যবহার করো না। সায়ন ও আরিফ প্রাণে বেঁচে যায়, কিন্তু তারা অনুভব করে অভিশাপ হয়তো পুরোপুরি মুছে যায়নি। গ্রামে ফিরে তারা সবাইকে সতর্ক করে, তবে বাড়িটির কাছাকাছি কেউ আর যায়নি। সায়ন আর আরিফ গ্রামে ফিরে আসার পর তাদের মুখে এক অদ্ভুত প্রশান্তি ছিল। মনে হচ্ছিল তারা সত্যিই একটি
বিপদমুক্ত জীবন পেতে চলেছে। কিন্তু সময়ের সাথে সাথে সায়ন অনুভব করতে শুরু করলো যে কিছু একটা ঠিক নেই। তার প্রতিদিনের স্বাভাবিক জীবন যেন এক অদ্ভুত ছায়ার মতো চলে আসছিল। রাতে সায়ন যখন ঘুমাতে যেত তখন তার মনে হতো কেউ যেন তাকে ডাকছে। অদ্ভুত অনুভূতি তাকে ঘিরে রাখত, যেন এক অব্যক্ত ভয় তাকে আঁকড়ে ধরেছে। সায়ন তার মনকে বোঝানোর চেষ্টা করেছিল যে এটা শুধু তার অস্থির মনোভাব, অন্য কিন্তু কিছুদিন পর সে টের পেল এই অস্থিরতা তার কল্পনার বাইরে চলে যাচ্ছে। একদিন সকালে সায়ন যখন গ্রামে হাঁটতে বের হয় তখন তার চোখে পড়ে কালো বাড়িটির সামনে অদ্ভুত কালো মেঘ জমেছে। মনে হচ্ছিল যেন বাড়িটি আবার নতুন করে ঘিরে ফেলেছে অন্ধকার। সায়ন বুঝতে পারে যে কিছু একটা ঘটতে চলেছে। তার ভিতর থেকে এক অদ্ভুত টান অনুভব করতে শুরু করে। দিনরাত সে ভাবতে থাকে কালো বাড়ির ব্যাপারে। আরিফের কাছেও সে এই বিষয়ে কথা বলেছিল, কিন্তু আরিফ এই ব্যাপারে একেবারেই ভাবতে রাজি ছিল না। তবে সায়ন জানতো যে এই বাড়ি আর এই অভিশাপ তাকে তাড়া করে বেড়াচ্ছে। এক রাতে সায়ন আবার কালো বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তার মনটা একেবারে নিশ্চিত ছিল যে সে এখন থেকে পরিত্রাণ পাবে। সেদিন সন্ধ্যায় সায়ন আবার বাড়ির দিকে রওনা দেয়। বাড়ির দরজা বন্ধ ছিল। সায়ন কিছুটা আশ্চর্য হয়ে যায়, কারণ আগের দিন এটি খোলা ছিল। কিন্তু আজ যেন কিছু একটুখানি পরিবর্তন হয়েছে। সে দরজাটি ঠেলে ভেতরে ঢুকতেই আগের সেই অস্থিকর ঠান্ডা অনুভব ছুঁয়ে গেল। সায়ন জানতো এবার কিছু ভিন্ন হবে। সায়ন বাড়ির ভেতরে ঢুকে দেখতে পায় যে সব কিছু আগের মতোই ছিল। ধূলিময় আসবাবপত্র, ফাটল ধরা দেওয়াল। তবে এবার তার চোখে পড়ে এক জিনিস যা আগে দেখেনি। বাড়ির এক কোণে একটি ঘর, যেখানে পুরনো চিত্রকর্ম ছিল। ওই ঘরটি অন্যদের থেকে আলাদা ছিল। কিছু একটা ঘটতে যাচ্ছে সে বুঝতে পারে। সে ঘরটির দিকে এগিয়ে যায়, কিন্তু সেই ঘরের ভেতরে ঢুকতে গিয়ে তার সামনে অজস্র মানুষের মুখমণ্ডল ভেসে ওঠে, যা দেখে তার শরীর অবশ হয়ে যায়। মানুষের মুখগুলো বিকৃত হয়ে যাচ্ছিল, যেন রুদ্রনারায়ণ বা তার শিকারদের আত্মা সেগুলোর মধ্যে বন্দী। সায়ন তার সারা শরীর অবশ হয়ে যাওয়া অনুভব করছিল। সে ঘরটির মধ্যে দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। ঠিক তখনই কাঁপতে কাঁপতে সায়ন শুনতে পায়, এখান থেকে বেরোতে পারবে না। সায়ন একদম অবাক হয়ে যায়। একটা ছায়া তার সামনে উঠে আসে। সে সোজা দাঁড়িয়ে দেখে জমিদার রুদ্রনারায়ণ নিজে উপস্থিত। তার চোখগুলো আগের মতোই রক্ত লাল এবং তার মুখ থেকে ঘৃণা আর রাগ ফুটে উঠছে। তুমি কি মনে করেছিলে তোমরা আমাকে হারাতে পারবে? জমিদারের কণ্ঠস্বর ভীষণ ঠান্ডা এবং ভয়ঙ্কর ছিল। তোমরা সবাই ভেবেছিলে আমি শান্তি পেয়েছি, কিন্তু আমি আছি। তুমি যে এই বাড়িতে এসেছো, তুমি আর ফিরতে পারবে না। সায়ন তার কাঁপানো হাত দিয়ে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে থাকলো। সে জানতো সে কিছু করতে না পারলেও হয়তো তারও একই পরিণতি হবে। তার মনে পড়ে গিয়েছিল মাধবীর কথা। সে বলেছিল জমিদারের আত্মা সেখানেই বন্দি থাকবে। সায়ন সারা বাড়িতে তন্ন তন্ন করে খুঁজতে থাকে, যাতে কোনো উপায় বের করতে পারে। তার চোখে পড়ে একটি সিলিং প্যানেল, যেটি আগে দেখা যায়নি। সিলিং প্যানেলটি ভেঙে সে দেখতে পায় সেখানে একটি পুরনো কপালবিধি পাথরের টুকরো রয়েছে। এই পাথরটি মাধবী ও জমিদারের রহস্যের অংশ। পাথরটি সঠিক স্থানে বসানো গেলে জমিদারের আত্মা মুক্তি পাবে। কিন্তু এক্ষেত্রে সায়ন জানত পাথরটি সঠিকভাবে বসানো না হলে তার উপর অত্যাচারের মাত্রা আরও বাড়বে। সায়ন এবং আরিফ এই সংকট কাটানোর জন্য একে অপরকে সাহায্য করতে থাকে। সায়ন এবং আরিফ একসাথে পাথরটি সঠিকভাবে বসিয়ে দেয়। এক মুহূর্তে জমিদারের আত্মা চিৎকার করে ওঠে এবং তার সব শক্তি সরে যেতে থাকে। কালো বাড়িটি কাঁপতে শুরু করে,
কিন্তু সবার সামনে এই আশ্চর্যজনক দৃশ্য ঘটে। জমিদার আত্মা ধীরে ধীরে বিলীন হয়ে যায় এবং তারপর বাড়ির অন্ধকার মুছে যায়। তবে শেষ মুহূর্তে জমিদারের আত্মার হাসি শোনা যায়, তোমরা আমাকে তাড়িয়ে দিয়েছ, কিন্তু এই বাড়ির অভিশাপ চলতে থাকবে। সায়ন এবং আরিফ বাড়িটি ছেড়ে চলে আসে, কিন্তু সায়ন জানতো সে আর কখনো শহরের জীবনে ফিরে যাবে না। তার চোখে কালো বাড়ির ছবিটি সবসময় ঝাপসা হয়ে ভেসে উঠত এবং সে জানতো যে একদিন আবার সেই অভিশপ্ত বাড়ি তাকে ডাকবে। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। গল্পটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।